গাঢ় গোলাপি বাগানবিলাসী ঠাসা পুরো বারান্দা রেলিংয়ের বাইরে পর্যন্ত এসে পড়েছে কিছুটা। 15 তলার বিল্ডিং এর অন্য কোনো কিছু নজর কাড়ল না রাত্রির। হাতের তর্জনী উঁচিয়ে সেই বারান্দা ধরে ফ্লোর গুনতে গুনতে 12 নম্বরে যেয়ে ঠেকল। নিভ্রান সিট বেল্ট খুলে দিচ্ছিল। রাত্রি আঙুল দিয়ে গুনতে গুনতে দেখে হেসে ফেলল সে। কি করছ? রাত্রি একবার ঘাড় ফেরালো, আবারও নজর দিল সেই দিকে। সূর্যের আলো সরাসরি এসে শুয়ে দিচ্ছে গালমুখ। বেগুনি রশ্মির প্রভাবে তাকাতে না পেরে চোখ কুঁচকে গেছে। পিটপিট করে চীনদেশীয় মানুষের মতো করে তাকাচ্ছে সে। ছোট্ট নাকের ডগাটা রক্তসেপিত লাল ঠোঁটের উপর ঘামের কণা। নিভ্রান রুমাল বের করে মারল, পাতলা করে ভাঁজ করে খুব সাবধানে ঘামগুলো মুছে দিল। ঠোঁট মেরুন রঙের লিপস্টিক দেয়, হাতে লেগে আছে, ছড়িয়ে যাবে। রাত্রি এই রঙের লিপস্টিক ছিল না, আসার পথেই কিনে নিয়েছে। গলার উল্টো যাওয়ার লকেটটা সোজা করে দিয়ে হাতে বাড়িয়ে দরজার লক খুলে দিল সে। রাত্রি কপালের কাছে হাত দিয়ে রোদের আলো থেকে বাঁচার চেষ্টা করে বলল, ওই বারান্দাটা কি সুন্দর, তাই না? আপনারা কোনটায় থাকেন? নিভ্রান তার দৃষ্টি অনুসরণ করে তাকালো। কয়েক সেকেন্ড চেয়ে থেকে চাপা গলায় বলল, ওইখানে থাকি। মনে থাকতাম। রাত্রি বুঝল নিভ্রান স্থির চোখের ভাষা। চুপ করে গেল সে। প্রসঙ্গ এড়ানোর জন্য বলল, চলুন যাই। নিভ্রান সোজা হয়ে বসল, গাড়ির চাবি খুলে নিয়ে পকেটে ভরল। বের হয়েছে, সিট বেল্ট থেকে রাত্রে নিয়ে আসা ব্যাগগুলো একসাথে তুলে নিল। অতঃপর রাত্রি পাশের দরজা খুলে হাত বাড়িয়ে ছোট্ট করে বলল, কুচি নেমে গেছে, সাবধানে। রাত্রি এক হাতে কুচির উপর টেনে ধরল। নিভ্রানের হাত আঁকড়ে নেমে দাঁড়ালো। ভারী শাড়িটা 100টা সেফটিপিন ঢুকিয়ে এসে তবুও নেমে যাচ্ছে। নেহাতি বেশ সুন্দর লেগেছিল, সেই জন্য কিছু না ভেবেই এটা পরে ফেলেছে। আগে থেকে এত বিড়ম্বনা জানলে কোশ্চিন কালেও সে এর ধারে কাছে যেত না। দুপুর তখন 2:37। নওশাদ সাহেব সকালের খবরের কাগজ পড়তে পারেননি। নাহিদের ডাইনিং টেবিল সাজাচ্ছেন, এই ফাঁকে তিনি সোফায় বসে চায়ের চুমুক দিতে দিতে শেষতলের অংশটুকু গলার ভেতরে চালান করে দিয়ে হাঁক ছাড়লেন তিনি। আরেক কাপ দাও তো নাহিদা। নাহিদের চোখ রাঙিয়ে তাকালেন, গরম কণ্ঠে বললেন, তোমার এই চা খাওয়ার অভ্যাস যাবে না? এই যে 2 দিন পর পর প্রেশার হাই হয়ে কাঁপতে থাকো, সব তো এই চায়ের জন্যই। এই চাই মারবে তোমাকে, আমি বলে দিলাম। আহা, চায়ে করি দোষ, প্রেশারের সাথে ওর কি সম্পর্ক? তুমি তার কথার মাঝে কলিং বেলে বাজল। নাহিদা থেমে গেল। এক পলক নওশাদ সাহেবের দিকে তাকিয়ে দরজার দিকে পা বাড়ালেন। মনে মনে গজগজ করলেন কিছুক্ষণ। মানুষের সব অসময় আসে। রাত্রির সামনে দাঁড়িয়েছে, পিছনে নিভ্রান। নাহিদা দরজা খুলে বনে গেল, হাত নেমে গেল, পা ধরে আসলো। অদ্ভুত দৃষ্টি চোখ বুলালেন কয়েকবার। মাথাটা ঝিমঝিম করছে। তিনি কি সত্যি দেখছেন? ঠোঁটের মাঝে ফাটল ধরল অজান্তেই। রাত্রি মিষ্টি এসে পড়ল, আসসালামু আলাইকুম আন্টি। নাহিদা আবারও পলক ঝাপটালেন। অনাকাঙ্ক্ষিত আনন্দগুলো ধারণ করার চেষ্টা করলেন। তার ছেলে এসছে, সত্যি। এতগুলো বছর পর। চোখ খুশিতে খুশিতে কান্নায় কান্নায় ভরে উঠল। টলমল করলো ঠোঁট। রাত্রি নিজে একটু সাইডে সরে দাঁড়ালো। নাহিদা কেঁদে উঠলেন, হাত বাড়িয়ে নিভ্রানকে ধরলেন। নিভ্রান অপ্রস্তুত ভঙ্গিতে বলল, কান্নাকাটি করছো কেন? এই দুপুরবেলা কান্নাকাটির শব্দগুলো নওশাদ সাহেবের মুখের উপর থেকে কাগজ সরিয়ে এদিকে ঘাট ফিরলেন। নিভ্রান আর রাত্রিকে দেখে একেবারে সে কতক্ষণ। মুখের কোথাও একটা সুপ্ত আনন্দ, চোখের কোণে চাপা হাসি থেকে জন্মালো ভাঁজ। রাত্রি তাকে সেখান থেকে সালাম দিল। নওশাদ সাহেব হাত ছাড়িয়ে ডেকে সহসাই মুখে পড়লেন, আসো আসো, ভেতরে আসো। রাত্রি সাইড দিয়ে ঢুকে গেল। নওশাদ সাহেব এগিয়ে এসে তার মাথার হাত বোলালেন। স্নিগ্ধ চোখে দেখে বললেন, মাশাআল্লাহ, কেমন আছো মা? নাহিদা কান্নাকাটি থেমেছে। বহু কষ্টে আসল দিয়ে চোখ মুছলেন তিনি। নিভ্রান এক পা দুপা করে ভেতরে ঢুকলো। চোখ বুঝালো বড় ড্রয়িং রুমটাই। বাসায় আসে না আজ কত বছর, কত কিছু বদলেছে। ল্যান্ডফোনের বাসায় লাল শোপিসটা নেই, বেসিনের উপর কাজটা বদলেছে, ডাইনিং টেবিলটা নতুন। তার রুমটা কি এখনও আগের মতনই আছে, নাকি ধুলো মাটিতে জমে ফিকে জঞ্জাল স্তূপ হয়ে গেছে? খুব গোপনে একা অসহ্যকার দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নিভ্রান ঢুকতেই নওশাদ সাহেব রাত্রিকে বসতে বলে নিঃশব্দে ভেতরে চলে গেলে উদ্যত হলেন। কেন যেন অস্বস্তি লাগছে, খুব অস্বস্তি। নিভ্রান এক নজরে তার দিকে তাকালো। অতঃপর সোফায় ব্যাগগুলো রেখে বলল, তুমি থাকো রাত, আমি সন্ধ্যায় এসে নিয়ে যাব না। রাত্রি না না করে উঠল। খপ করে ধরে ফেল নিভ্রানের বাহু। তড়িঘড়ি করে বলল, না, আপনি কেন যাবেন? আপনিও থাকবেন। নিভ্রান শান্ত গলায় বলল, জেদ করে না, আমি এসে নিয়ে যাব সন্ধ্যায়। রাত্রি হাতের চাপ দৃঢ় করলো। কিছু একটা ভেবে চোখ মুখ অসহায় করে কাতর গলায় বলল, প্লিজ। নিভ্রান নিষ্প্রিয় নয়নে তাকালো। মেয়েটা যেন এমন করলে সে মানা করতে পারবে না। ফোঁস করে শ্বাস ছাড়ল সে। সম্মতি দিয়ে বলল,
আচ্ছা ঠিক আছে, নাহিদা ব্যস্ত গলায় বললেন। জানিয়ে আসবি না, আমি তো তেমন কিছুই রান্না করিনি। হায় আল্লাহ। নিভ্রান সোফায় বসতে বসতে বলল, এত ব্যস্ত আর কিছু নেই, আমরা খেয়ে এসছি, তুমি এসে বসো তো সামনে। ধুর, চুপ কর। তা কি হয়? আমি যাই, তুই কি খাবি বল? রাত্রি, তুমি কি খাবে? রাত্রি উত্তর দেবার আগেই ধুম করে দরজা খোলার শব্দ হলো। ভেতর থেকে বেরিয়ে এলো নিশাত। চোখমুখ ফুলে মনে হচ্ছে মৌমাছি কামড়ে গেছে কিছুক্ষণ আগে। পরনের টি শার্ট কুচকে কুচকে আছে, চুলে উদ্ভ্রন্তের মতো। দুহাতে চোখ ডলতে ডলতে সে বলল, কি সমস্যাটা কি? বললাম আমি আজকে একটু ঘুমাদো, ছুটির দিন, হাউকাউ করো না। না, দুপুর না গড়াতেই মাছের বাজার বসে গেছে, আর বাসায় কাকে না কাকে ঢুকিয়েছ, পুরো ভাইয়ার মতো গলা। ওটা আমিই নিশাত, আমার মতো গলা আবার কার হবে? আর এই ভর দুপুরে কিসের ঘুম? একটু পরে বিকেল হয়ে যাবে। নিশাত চকিতে তাকালো, চোখের উপর উড়েছে ছাই, মনেগুলো বড় বড় করে বুকে থুতো ছিটিয়ে সে বলল, মা, সোফায় বসা মানুষটাকে কি তুমিও দেখতে পাচ্ছ, নাকি শুধু আমিই দেখছি? হরর কিছু নয় তো? ভাইয়ার মতো সেজেছে কেন? দেখি ধরা যায় নাকি। বলেই এগিয়ে সে নিভ্রানের চোখ মুখ হাতালো সে। নিভ্রান চেঁচিয়ে উঠল, হুর, কি করিস? রাত্রি ফিক করে হেসে পড়ল। হাসো নাহিদাও। ইস, ঘরটা যেন আলোয় আলোয় ঝলসে যাচ্ছে। রুমটা সে আগের মতনই গোছানো, বিছানা ঝাড়া, ফ্লোরে মনে হচ্ছে আজই ধুয়ে মুছতে পরিষ্কার করা হয়েছে। বাগান বিলাসের গোলাপি স্তবের ছায়া ব্যালকনির দরজা পর্যন্ত গোলাপি আভায় সুসজ্জিত। পর্দায় নিচ থেকে এমন অদ্ভুত আবাযুক্ত রোশনি সাদা ফ্লোরে বিছিয়ে আছে। নিভ্রান অবাক চোখে দেখল সব। সন্দেহভাজন গলায় প্রশ্ন করল, এ ঘরে থাকে কেউ? নিষেধ মৃদু গলায় উত্তর দিল, তুই নাই কে থাকবে ভাই? সবে তো গোছানো কেন, তালাও দেওয়া ছিল না। নিষাদ কিছু বলতে চেয়েও আটকে ফেললো যেন, কি একটা জানি অভিবাদের মতো লুকিয়ে ফেলল। রাত্রি চেয়ে পর্দা সরালো। ব্যালকনির দরজা খুলতেই প্রাণখোলা হাসিতে ভরে গেল ঠোঁট। বাগানবিলাসী রাজ্যে যেন। সে হাত বাড়িয়ে দুটো পাতা ছিঁড়ল। নিষাদ গলা ঝেড়ে এগিয়ে এসে বলল, ভাবি, তাহলে নিয়েই আসলেন ভাইয়াকে। আই এম ফিলিং প্রাইড অফ মি। কেন? আমি দেবর বলেই তো আপনি অসম্ভবকে সম্ভব করতে পারলেন। রাত্রি হাসল কেবল, উত্তর দিল না। নিভ্রান কিছুক্ষণ থ মেরেই বসে রইল বিছানায়। ইচ্ছে হচ্ছে সব ছেড়ে ছুড়ে আবার পরিবার নিয়ে সময় কাটাতে, এখানে যেন থেকে যেতে আজীবন। কিন্তু না, ওই যে ইগো, ইগো জিনিসটাই বারবার আটকে দিচ্ছে। কাটা তার বিছিয়ে রেখেছে গলায়, মনে, সবখানে। খানিক বাদেই নিভ্রান অশ্রমের জন্য সেখান থেকে যেতেই রাত্রি হুড়মুড় করে বলল, এবার আমাকে বলেন জলদি, সব একটু গোছানো কেন? আমি দেখেছি আপনি কিছু লোকাচ্ছেন। নিষেধ হেসে ফেলল। মেয়েটি এতটুকুনি হলেও বেশ বিচক্ষণ, সব দিকে খেয়াল আছে তার। ওর কাছে লুকানোর মতো কোনো কারণ খুঁজে না পেয়ে সে হাসতে হাসতেই বলল, বাবার কড়া আদেশ আছে ভাবি, ঘরের কোনো জিনিসে যেন এক ফোঁটা ধুলোও যেন না জমে। সেজন্যই মা রোজ সকাল সকালই খালাকে দিয়ে এই সব কিছু পরিষ্কার করিয়ে রাখে। ঘর অগোছালো হবে কি করে? রাত্রি আকাশ থেকে পড়ে বলল, বাবা, ওনার আর বাবার মধ্যে না রেশারেশি। নিষাদ তাচ্ছিল্য হেসে বলল, সে তো বাইরে বাইরে, ভেতরে ভেতরে দেখেন গিয়ে দুজনেই বেড ধরক ভুগছে। রাত্রি অবাক হয়ে হতাশভাবে বলল, আপনি ওনাকে বলে দিতেন বাবার কথা। এসব শুনলে একটু হলেও অভিমান কমতো, রাগ ভেঙে যেত। আর বাবা এদিকে আমাকে ভেঙে দিত। এসব কোনো কিছু যাতে ভাইয়ের কানে না যায়, এ ব্যাপারে আগে থেকেই কড়া নিষেধাজ্ঞা জারি করা আছে তার। ময়ূকমালী বিদায় নিয়েছে একটুখানি আগেই। সূর্য শূন্য আকাশটাকে পূর্ণ করে ওঠেনি স্বার্থপর চাঁদ, শুধু মেঘমেদুর আচ্ছাদিত হয়েছে গোটা গোধূলি সন্ধ্যা। বর্ষণপূর্বক মেঘমোহে মায়া লেগে যাচ্ছে জগতের সঙ্গে অঙ্গে অঙ্গে। মৃদুতা মারতে দেদুল্যময় গোলাপি পুষ্পপাড়ি। ড্রয়িং রুমের সাজবাতির আলোতে বসে আছে সবাই। হাসিমাখা আদরের প্রতিস্ফুতি হয়ে উঠছে গোটা বাড়ি। মধ্যমণিকে রাত্রিকে ঘিরেই যেন সব কিছু। নিভ্রান চুপচাপ বসে আছে পাশে, চোখের দৃষ্টি প্রথম থেকেই ফোনের স্ক্রিনে। রাত্রি যুদ্ধবস্থাকে এখানে নিয়ে এসছে। এত রংমহলে সব কিছুর মাঝেও কোথাও যেন একটা বিষাদের আভা। দুইজন বিদায় দেবার আগমুহূর্তে নওশাদ সাহেব বললেন, আবার নিয়ে এসো ওকে। নিভ্রান কিছুক্ষণ মৌন থেকে জুতার ফিতে বাঁধতে বাঁধতে গভীর গলায় উত্তর দিল, আসবো না। ব্যাস, এতেই হাসি ফুটল রাত্রি মুখে। এত বছর অভিমান তো আর একদিনে ভাঙবে না, একটু একটু করে না হয় ভাঙুক। রাস্তায় চার আলোর ঘাটতি, প্রাকৃতিক ঘন ঘটার আশঙ্কা নাকি শুভ কিছুক্ষণ আবেদন জানা নেই নিভ্রানের। বৃষ্টি পড়ছে ঝমঝম, পিচঢালা রাস্তায় ধুলো মাটির অস্তিত্ব নিবাস। রাস্তায় মোড় ঘুরতে রাত্রি চেঁচিয়ে উঠল, ইস, দেখেন কত কদম। নিভ্রান এক পলক দেখল, কদম ছাপিয়ে নজর করারও কোমলীয় অঙ্গনায় শোভিজের রূপ। কাত থেকে সরে যাওয়া আঁচল, অলঙ্কারীন বৃষ্টির ছাওয়াটাও
সিক্ত গলদেশে, চোখের পাপড়ির মৃদু কম্পন। রাত্রি গাড়িতে উঠে গয়নাগাটি খুলে ফেলেছে। আসলার কোমরের কাছে সেফটিপিন খুলে আরাম করেই বসছে। পলক পড়ল না, নামালো চোখের পাতা। তীর্থ হলো মন, বিক্ষিপ্ত হলো হৃদয়। নিভ্রাণ গাড়ি নামালো। দরজা খুলতে খুলতে হালকা গলায় বলল, এনে দেই? রাত্রি আবারও চেঁচিয়ে উঠল, পাগল লোকটা, এই বৃষ্টিতে নাকি ফুল আনতে যাবে? হাই! এক হাত কোমরের শার্ট টেনে ধরে সে বলল। না, ভিজে যাবেন, দরকার নেই। নিভ্রাণ আলতো করে হাতটা ছাড়িয়ে নিল, নরম গলায় বলল, চুপ করে বসে থাকো। বলে এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ল সে। রাত্রি চিৎকার করলো ভেতর থেকেই, লাগবে না তো, আপনি ভেতরে আসেন। উফ! নিভ্রাণ শুনল না কিছুই। ঝপাঝপ পা ফেলে ভিজতে ভিজতে ছিঁড়ে নিল 5-6টা ফুল। গায়ের শার্টে ভিজে লেপটে থাকে মুহূর্ত। রাত্রি মাথা বের করলো, চিৎকার করে বলল, আপনি আসবেন নাকি আমিই নামব? নিভ্রাণ এদিক ওদিক তাকালো। রাস্তার মানুষ ভরা। নির্জন হলে সে নিশ্চিত বাধা দিত না, কিন্তু এখন অসম্ভব। বৃষ্টিসিক্ত রাতের সৌন্দর্য শুধু সে উপভোগ করবে, আর কেউ নয়। ফুলগুলো এক হাতে মুঠ করে ধরে রাত্রি পাশের দরজা খুলল সে। রাত্রি হাত বাড়িয়ে নিল। মাথা বের করে যাওয়া চুলের সামনে অংশ ভিজে গেছে তার। টপ টপ করে পানি গড়িয়ে ঠোঁটের কাছে জমা হচ্ছে। রাত্রি মুছেছে হয়তোবা, গাঢ় লিপস্টিক ছড়িয়ে গেছে। নিভ্রাণ চেয়ে রইল কিছুক্ষণ, একধারে সেই ঠোঁটের বাছে, সরে যাওয়া আঁচলের খুব গভীরে। রাত্রি মুখ খোলার আগেই সে হাত ধরে টেনে বের করলো। দ্রুত পেছনের দরজা খুলে ভেতরে বসিয়ে দিল। দ্রুত গেল নিজেও। রাত্রি অপ্রস্তুত ভঙ্গিতে বলল, কি? হ্যাঁ? কথা সম্পূর্ণ হলো না। তার আগে হাত বাড়িয়ে ওপাশের জানালার কাজ উঠিয়ে দিয়ে অধরে অধর শুয়ে দিল নিভ্রাণ। জানালার কাজ ঠেকে গেল রাত্রির মাথা, কদমগুলো পড়ে গেল নিচে। নরম হাত দুটো আঁকড়ে ধরল পিঠ। গাড়ির ইনার লাইটে নিভানো তখন। আধো আধো পিপাসায় কাত নিভ্রাণ মত্ত হয়ে উঠল। বাড়ল সোয়ার প্রবণতা। অনুভূতিতে পৃষ্টি হলো রাত্রি। ঠোঁটের কাছ থেকে গলা গেল স্পর্শে। নেমে গেল আঁচল। সংবেদনশীল স্থান শিরশির করে উঠল, নিস্তেজ হলো। নরম ভাবটা সরে যাওয়ায় হঠাৎই হিংস্র হয়ে উঠল মোলায়েম আদর। নিভ্রাণ যেন হুঁশে নেই। রাত্রি কাতর উঠল। পিঠ থেকে হাত সরিয়ে নিভ্রাণের গালে রেখে আর্তনাদ করে বলল, শান্ত হন। নিভ্রাণ শান্ত হলো না, উন্মাদ হয়ে উঠল আরও। হঠাৎ একটা আগ্রাসী কামড়ে চোখের জল ছেড়ে দিল রাত্রি। এক হাত দিয়ে বুক ঠেস দিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলে উঠল, ব্যথা পাচ্ছি। নিভ্রাণ থেমে গেল। এক ফোঁটা চোখে পানি টুপ করে পড়ল তার ঘাড়ে। মাথা চাড়া দিয়ে উঠল তীব্র অনুশোচনা। সে কি করছে? ছি! ঠোঁট সরে গেল। নিভ্রাণ স্থিরে চেয়ে রইল ভেজা গালে। রাত্রি মাথা নিচু করে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল। কান্না ভেজা কণ্ঠে অপরাধীর মতো ক্ষীণ গলায় থেমে থেমে বলল, সরি, আমি সত্যিই ব্যথা পাচ্ছিলাম, নয়তো আপনাকে বাধা দিতাম না। নিভ্রাণ নমনীয় চোখে চাইল। সরি তো তার নিজের বলা উচিত, উল্টো মেয়েটা নাকি সরি বলছে। মাথার পিছে হাত রেখে রাত্রিকে কাছে টেনে নিল সে। কপালটা নিজের কাঁধে ঠেকিয়ে চুলের ভাঁজে হাত গলিয়ে কোমল গলায় বলল, বেশি লেগেছে রাত? রাত্রি কোমরে শার্ট মুচড়ে ফুপিয়ে উঠল। মানুষের কাছে এলেই কেন যেন ভেস্তে যেতে হবে। কেন যে একটু সহ্য করতে পারল না? কেন ব্যথা পেতে হলো? কেন আটকে দিতে হলো? নিভ্রাণ দীর্ঘশ্বাস ফেলল। চোখ বুজে রইল বেশ কিছুক্ষণ। অতঃপর নম্রভাবে বলল, আচ্ছা কাঁদে না, দেখি কোথায় লেগেছে, ওষুধ লাগিয়ে দিই, আর জ্বলবে না। বলে বাহু ধরে সরতে নিল সে। রাত্রি সরল না। হাত দুটো দিয়ে আষ্টে বৃষ্টি জড়িয়ে ভেজা বুকের সাথে লেপ্টে রইল। নিভ্রাণ গাঢ় রাশভারী কণ্ঠে বলল, আমি তোমাকে চাইছি রাত, এতক্ষণ চাইছি, এই মুহূর্তে চাচ্ছি, খুব করে চাইছি, কিন্তু এভাবে নয়, তোমার যন্ত্রণা দিয়ে নয়, অবশ্যই। তোমার অনুমতি ছাড়া, শতভাগ সম্মতি ছাড়া আমি হাজারবারও বছর অপেক্ষা করতে রাজি। রাত্রি মিনমিন করে বলল, আমি তো আপনারই। নিভ্রাণ নিঃশব্দে হাসল। মাথার আলু ছোট্ট করে চুমু খেয়ে প্রসন্ন স্বরে বলল, আচ্ছা ছাড়ো, আমি ভিজে আছি, জড়িয়ে ধরো, তুমিও ভিজে যাচ্ছ, জ্বর বাঁধবে, ছাড়ো না রে বাবা। রাত্রি ছেড়ে দিল। নিভ্রাণ শাড়ির আঁচল তুলে নিল কাঁধে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা ফুলগুলো কুড়িয়ে দিল হাতে। রাত্রি ইতস্ত ভঙ্গিতে কি যেন দেখল। বামাত্র একটু উঠিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে নিভ্রাণ ঠোঁটের কাজটাই মুছে নিল। আঙুল লেগে থাকা গাঢ় লিপস্টিক মুছে যাওয়ার বদলে আরও ছড়িয়ে গেল ঠোঁটের কোণে। নিভ্রাণ হেসে ফেলল। বার কয়েক ঘষে ঘষে মোছার চেষ্টা করে বলল, গেছে? রাত্রির দুপাশে মাথা নাড়ল। নিভ্রাণ হাল ছেড়ে বলল, থাক, সমস্যা নেই। বাসায় এসে শাওয়ার নিয়ে খাওয়া দাওয়া করে রুবিনার কোলে মাথা রেখে বহুক্ষণ শুয়ে রইল রাত্রি। মাথায় জট পাকিয়ে আছে, খোলামেলা অনুভূতি, হচ্ছে তীব্র চিনচিনে ব্যথা। রুবিনা মেয়ের ভেজা চুলে গোসা ছাড়িয়ে দিচ্ছে বারবার। হঠাৎ চোখ পড়ল শাড়ের লাল হয়ে আসা অংশে। ভুরু কুঁচকে গেল। পরক্ষণে মুখ ফুটে উঠল মিষ্টি হাসি। মেয়ের সুখের সংসার দেখাই যেন সবচেয়ে সুখের।
কিন্তু মেয়েটি এমন গোমরা মুখ শুয়ে আছে কেন? ওর বাসায় কি কিছু হয়েছে? হলে তো নিশ্চয়ই বলতো তাকে। নিভ্রানের ডাক শোনা গেল। উচ্চ শব্দে রাত করে চিল্লাচ্ছে সে। রাত্রি ঝটপট উঠে বসল। আসি বলে হাঁক ছেড়ে মাকে ঘুমাতে বলে দ্রুত বেরিয়ে গেল। ঘরে বাতি নিভানো, ব্যালকনির কাজ ছড়ানো, বাতাস প্রবাহিত হচ্ছে সারা ঘরে। নিভ্রান বালিশের সাথে হেলান দিয়ে কোলের উপরে ল্যাপটপ নিয়ে বসে আছে। স্ক্রিনে তার লাল রঙের কিছু বের করা। সেই লাল আলোর আভায় সুদর্শন চেহারাটা আকর্ষণ বেড়ে গেল। কপালে পড়ে আছে কিছু চুল। রাত্রি মুগ্ধ হয়ে দেখল নিভ্রান ল্যাপটপের দিকে চেখাতে যেই পাশের জায়গাটা দুবার হাতের বাড়ি দিয়ে ইশারা করে বলল, শুয়ে থাকো এখানে, ভালো লাগছে না আমার। রাত্রি তার বাচনভঙ্গি শুনে হেসে ফেলল। দ্রুত বিছানায় উঠে বসে নিভ্রানের বাহুর নিচ দিয়ে মাথা ঢুকিয়ে বুকে মাথা রাখল। পেট জড়িয়ে ধরল। নিভ্রান অবাক হলেও কিছু না বলে ভালো করে আগলে নিল। রাত্রি 2-3 সেকেন্ড মনিটর চেয়ে থেকে বলল, অফিস না আপনার নিজের, তো আপনি এত কাজ করেন কেন? আমার দেখে তো কাজ বেশি। রাত্রি প্রত্যুত্তর করল না। ল্যাপটপের স্ক্রিনের উপর সময় দেখাচ্ছে। বুকের বাম পাশটায় কান পেতে হৃদস্পন্দনগুলো গুনল পুরো 1 মিনিট। 103, 104, 105। রাত্রি আটকে উঠল। সাধারণত হার্টবিট থেকে 60 থেকে 100। 100 উঠে কিনা সচরাচর। আর এই লোকের নাকি 100-র বেশি। তার এত জোরে জোরে স্পন্দিত হচ্ছে। চোখ মুখ আশঙ্কা নিয়ে মাথা তুলল সে। কপাল গলায় এলোমেলো হাত ছুঁয়ে দিয়ে বলল, আপনি ঠিক আছেন? হার্টবিট এত বেশি কেন? 105 প্রতি মিনিটে। শরীর খারাপ লাগছে? নিভ্রান ভুরু কুঁচকে বলল, মানে আমার হার্টবিট কত তুমি কেমনে জানলে? গুনলাম তো মাত্র। নিভ্রান ফ্যাবল করে চেয়ে বলল, তুমি হার্টবিট গুনছিলে? আর আমি ভাবছিলাম ভালোবেসে বুকে মাথা রেখে ঘুমিয়েছিলে। বউটা আমার। আহা, এই জন্য তো হৃদস্পন্দন বেড়ে গেল হু হু করে। উফ, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। পাওয়াটাই তো উচিত। তোমার জন্যই তো হার্টবিট বেড়ে গেল। এখন এটাই তোমার কমাতে হবে। রাত্রি কপালের চুল কানের পিছনে গুজতে গুজতে বলল, পারবো না, সরুন তো, মাথা রাখতে দিন। এখানে কে ঘুমাবে? স্ক্রিনের আলোতে ঘুম আসবে? রাত্রির চোখ বুজে বলল। খুব আসবে। নিভ্রান এক হাত দিয়ে চোখের উপরটা ঢেকে দিল। আলোর প্রবেশপথটা বন্ধ হয়ে যেতেই মুচকি আসল রাত্রি। এত ভাগ্য তার, এত সুখ কপালে। নিভ্রান 5 আঙুল ল্যাপটপের কিবোর্ডের এফোর ওপর করে কাজ শেষ করলো 8 ঘন্টার মধ্যে। ল্যাপটপ বন্ধ করে কোলের উপর থেকে সরাতে রাত্রি হালকা গলায় বলল, শেষ? নিভ্রান সচেত গলায় বলল, ঘুমাওনি? ওহো, ঘুম পাচ্ছে না। নিভ্রান ল্যাপটপটা বেডসাইডের উপরেই রাখলো। মৃদু শব্দে হলো। গায়ের ব্ল্যাঙ্কেটটা ঠিক করলো। আচ্ছর শরীর সোজা বিছানায় এলিয়ে দিয়ে বলল, কেন ঘুম পাচ্ছে না? রাত্রি হরিণীর মতো চোখ দুটো মেলে চেয়ে রইল নিমিষেই। লাজ লজ্জা ভেঙে আচমকা একটু উঠে গিয়ে চোখ মেলল চোখে চোখে। কপাল ঠেকালো কপালে। ক্ষণিক সময় নীরব কথোপকথন শেষ হয়ে যা বোঝা গেল নিভ্রান তৃপ্ত সে দুহাতে কোমর চাপটে ধরল, বলল, রাত চোখ নামে নিল। উষ্ণ অনুভূতিতে তপ্ত হলো আশপাশ। বৃষ্টির গতিকে সাথে তাল মিলিয়ে চলল এতদিনের অপেক্ষার অবসান। প্রেমের সিগ্ন নিশাবাসন হলো। প্রতিশোধ নীলাভায় আভায় সেয়ে গেছে পৃথিবী। ঘড়ির কাঁটা ভোর 5:20 চেয়ে আটকেছে। রাত্রির চোখ মেলল একটু একটু। আধো জাগ্রত তন্দ্রাঘরের মাঝে নিভ্রানের ঘুমন্ত চেহারায় চোখ বোলালো। তাকে বাহুডারে গুটিয়ে নিয়ে বিবের হয়ে আছে মানুষটা। দুনাকের ডগা সুই সুই একটা উঠতে আছে। মেয়েরা নাকি ঘুমন্ত অবস্থায় সবচেয়ে সুন্দর লাগে। অথচ নিভ্রানের ঘুমন্ত মুখশ্রী দেখে রাত্রির তক্ষণি ঘেরাতে ঘোরত মিথ্যা বলে মনে হলো এতদিনের প্রচলিত উক্তিটা ডাহা মিথ্যা। ঘুমন্ত অবস্থায় এই মানুষটার সৌন্দর্য দিক দিয়ে কেউ হারাতে পারবে না, কখনো পারবে না, অসম্ভব। নিজের ভাবনায় ডুবে নিজেই হেসে ফেলল সে। গালের কাছে কিছুক্ষণ বৃদ্ধাঙ্গুল বুলিয়ে কপালের অবিন্যস্ত চুলগুলো বাম হাত দিয়ে সরিয়ে গাঢ় করে ঠোঁট ছোয়ালো মাঝখানটায়। অনেকক্ষণ, খুব সময় নিয়ে নিভ্রান একটু নড়েচড়ে উঠল। ঘুম আগলা হয়ে আসা হাতের বন্ধন দৃঢ় করল। তবে চোখ খুলল না, ঘুম ভাঙল না। বাইরে ভোরের আলো ফুটতেই আরম্ভ করছে। বৃষ্টি নামার নাম নেই। পবিত্র প্রেমের সাক্ষী থাকার জন্য আজ সে বিদায় নিতে নারাজ। 8টার দিকে ঘুম ভাঙল নিভ্রানের। কাঁধের কাছে মাথা রাখা রাত্রির চুলগুলো গোছ দিয়ে নাক মুখের উপর গড়াগড়ি খাচ্ছে। সুবাসিত নেশা ঘটানো ঘ্রাণ ঝিমিয়ে আসলো নাসির কানন্ত। হাত উঠিয়ে চুলগুলো সরিয়ে দিল সে। ঘড়ির দিকে চেয়ে যত্ন করে রাত্রিকে বালিশে শুয়ে গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেটটা তুলে দিল। মেয়েটা ক্লান্ত, আর আজ ভার্সিটির জন্য ডাকার দরকার নেই। ঘুমাচ্ছে, ঘুমাক। রাত্রি উঠছে দুপুরের দিকে। লোকটা তাকে ডাকেনি কেন? ক্লাস মিস হয়ে গেল। অভ্যাসবশত পাশ থেকে ফোন হাতে নিল। স্ক্রিনে মেসেজ আইকন উঠছে।
চাপ যদি দেখা গেল নিভ্রানের মেসেজ, আজকের নোটসগুলো আসার সময় নিয়ে আসবো আমি, চিন্তা করো না। মিষ্টি হাসি উঠল ঠোঁটে। ফোনটা রেখে শাওয়ার নিয়ে বাইরে বের হলো। টেবিলে খাবার সাজানো, নাস্তা কে বানালো? খালা ঘর মুছল তখন। তা দেখেই একগাল হেসে বলল, ভাইরে, আপনার আর খালাম্মার নাস্তা বানাই কইছিল। খালাম্মাটা সকালেই দিয়েছি, আপনার এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, গরম করে দিমু? রাত্রির চেয়ার খুলে বসতে বসতে বলল, না খালা, দরকার নেই। আপনার ভাইয়া খেয়েছেন? না, আমি কইলাম খাইয়া যান, কয় দেরি হয়ে গেছে, খাইব না। রাত্রি মন খারাপ হয়ে গেল। মানুষটা না খেয়ে চলে গেছে। এমনিতেই দুপুরে ঠিকমতো খাওয়া হয় কি না জানে না। কতবার বাসা থেকে খাবার বানিয়ে দিতে চেয়েছে, কি নিবেই না, জেদি একটা। ইস, তার ঘুমটা সকালে ভাঙলো না কেন? মানুষটা এতটুকু খেয়ালই রাখতে পারলো না সে। ধ্যাত। সারাদিন এঘর ওঘর করেই কাটলো। বিকেলের দিকে আলমারি খুলে বসলো রাত্রি। বিয়ের শাড়ির হাতে নিয়ে উল্টোপাল্টে দেখলো পাক্কা 30 মিনিট যাবৎ। আলমারির উপর দিকটা একটা তাকে নিভ্রানে কয়েকটা জামা কাপড় আলাদা করে রাখা। রাত্রে হাতের নাগাল পায় না অত দূর, তাই দেখা হয়নি কখনো। তবে আজ দেখতে ইচ্ছে হচ্ছে। কাজ নয় তাই আর কি বা করবে এখন। বাড়তি সময়গুলো হয়তো যত অকাজে কারখানা। ডাইনিং টেবিল থেকে একটা চেয়ার এনে সেটার উপরে উঠে দাঁড়ালো সে। এখন আরামে নামানো যাবে কাপড়গুলো। এটা ব্ল্যাক কালারের পোলো টি শার্ট, হালকা নীল রঙের শার্ট, গ্রে কালারের শার্ট আর 2-3টা মেয়েদের চুলের চিকন চিকন কালো ক্লিপ। রাত্রি কপাল কচকালো। ভাঁজ করে রাখা কাপড়ে দুহাত ধরে নামালো। সব টি শার্টটি তো নিচেই রাখা, এগুলো আলাদা কেন? অদ্ভুত তো। নিবরাল ফিরল তাড়াতাড়ি। কলিং বেল না বাজিয়ে পকেটে হাতড়ে চাবি বের করে গেট করল। ঘড়ির ঘরে রাত্রি ঘরে ছিল তখন। দরজার আওয়াজ শুনতে চট করে বেরোলো সে। নিবরান সবে ঢুকে দেখে স্থির চেয়ে রইল কিছুক্ষণ। নিবরানকে এক ঝলক দেখে তার দিকে তাকিয়ে মুচকে সে বাম হাতটা সোজা বাড়িয়ে দিল, অর্থ কাছে আসো। রাতে চুপটি করে এগিয়ে গেল। নিবরান কপাল টেনে চুমু খেলো প্রথমেই। পিছন দিয়ে অপর পাশে বাহু জড়িয়ে ধরে নিয়ে বলল, কি করছিলে? রাত্রি ছোট্ট করে উত্তর দিল, কিছু না। ঘরে এসে চোখ গেল বিছানায় রাখা জামাকাপড়গুলোর দিকে। নিভ্রান দেখেও না দেখার ভান করলো। ব্যাগ থেকে একটা ক্লিয়ার ফাইল বের করে সেটা টেবিলের উপরে রেখে বলল, তোমার নোটস, সাবজেক্টটি 4টের থেকে আনিয়েছি, ভুল থাকবে না কোনো। রাত্রি হাতে নিল। নিভ্রান শার্টের বোতাম খুলতে খুলতে আর চোখে আরও কিছুক্ষণ দেখে নিল বিছানার কাপড়গুলো। রাত এগুলো বের করছে কেন? কিছুই বুঝে গেছে নাকি মেয়েটা? হায় আল্লাহ! শার্টটা গা থেকে ছড়িয়ে নিয়ে ধীর কণ্ঠে বলল সে, এগুলো বের করে রেখেছে কেন? রাত্রি শুনতে না পেয়ে বলল, জি। নিবরান গলা ঝেড়ে বলল, এগুলো বিছানায় রেখেছো কেন? আলমারিতে ছিল তো। রাতে সহজ গলায় উত্তর দিল, আপনি এক কয়টা জিনিস আলাদা করে রেখেছেন কেন? নিবরান আমতামতা করলো। সে খুবই পাগলাটে স্বভাবের। এই জিনিসগুলো যত্ন রাখার পিছনে কারণ আছে। রাতকে কি বলবে? মেয়েটা উল্টোপাল্টা ভেবে বসবে না তো? কেঁদে দেয় যদি? রাত্রি উত্তর আশায় চেয়ে আছে। নিবরান না মানে কণ্ঠে বলল, এগুলো খুব স্পেশাল রাত। জামা কাপড় স্পেশাল হয় নাকি? নিবরান হাসল। রাত্রির সন্ধিয়ান কণ্ঠে বলল, হাসছেন কেন? নিবরান ইশারা করে বলল, নিয়ে আসো বলছি, কেন স্পেশাল হয়। রাত্রি কাপড় হাতে তুলে নিল। নিবরানের কাছে যেতে টেনে নিতেই ওর উপর বসিয়ে নিল সে। টি শার্টগুলো নামিয়ে রাখলো কাচের টেবিলের উপর। ওপরে ক্লিপগুলো একসাথে করে রাখলো। রাত্রি কানে গুজে চুলগুলো অযথা আবারও গুজে দিয়ে বলতে শুরু করলো, এই কালো টি শার্টটি এটা সেটা প্রথম দিন পরেছিলাম আমি, যেই দিন তুমি বাসের মধ্যে বুকে মাথা রাখলে, জড়িয়ে ধরলে। আমি বাসের জামাটা ধুতে দেইনি কেন জানো? তুমি কেমনে জানবে? আমি নিজেই জানি না কেন দিইনি। শুধু মনে হচ্ছিল মেয়েটা ছোঁয়া মুছে যাবে, গায়ের ঘ্রাণ মিলিয়ে যাবে, ধুয়ে যাবে পানির সাথে, তাই ওভাবে রেখে দিয়েছিলাম। আর দ্বিতীয় এই নীল টি শার্টটা তুমি সেই দিন প্রথমবার সজ্ঞানে জড়িয়ে ধরে কান্না করলে, ওই মাঝ রাস্তায় ব্রিজের উপর, কষ্টগুলো একেবারে নিংড়ে দিলে বুকে। তোমার এলোপাথারি চোখের পানে লেগে গেছে শার্টটাই, আমি সেটা ধুইনি। তোমার কান্নারতগুলো লেগে আছে যে। তারপর এই গ্রে শার্টটা, এটা পরেছিলাম 2জন বৃষ্টিতে ভেজার দিনটাই, প্রথম বৃষ্টিবিলাস। তোমার আমার সুন্দর মুহূর্ত চাক্ষুষ সাক্ষী। আমি আর পারিনি এটা। এই নির্লজ্জ শার্টটাও সেই দিন তোমাকে ভিজতে দেখেছিল। এই শার্টটাকে আর বের করিনি, অসভ্য শার্ট। আর ক্লিপগুলো তোমারই। এক পর্যায়ে হেসে ফেলল নিভ্রান। 2 আঙুলের কপাল ঘষে ঘষে লুকিয়ে বলল, এগুলো আমি নিয়ে এসেছিলাম তোমার বাসা থেকে, ওই যে ছাতা আনতে গিয়েছিলাম। তুমি বোধহয় টের পাওনি। পানের গ্লাসে কদম ফুল ডোবাচ্ছিলে তখন কী ভেবে যেন বালিশের পাশে থাকা ক্লিপগুলো পকেটে ঢুকিয়ে নিলাম চোরের মতো। নিয়ে এসে রেখেছিলাম যত্ন করে, কী যে ভালো লাগছিল। এতটুকু বলেই থামল নিভ্রান। রাত্রির
পানি টলমল করছে, চোখে চেয়ে আসছে। ছোট্ট চোখ জায়গা করতে না পেরে টপ টপ করে গাল গড়ে উঠতে শুরু করলো কান্না। নিভৃণ হাসি মিলিয়ে গেল, গালে হাত রেখে গমগমে গলায় বলল, এই মেয়ে খবরদার কাঁদবে না। রাত্রি কথা শুনল না। শুনলে তার টলমলে চোখ, অবাধ্য অশ্রু বিসর্জিত হতে লাগলো। ঠোঁট কাঁপতে লাগলো থরথর করে। ফোপানো শব্দে নরম হয়ে এলো নিভৃণে কণ্ঠ। এজন্যই বলতে চাচ্ছিলাম না। ধুর, কাঁদে না। কেন কাঁদছ? আমি ক্লিপ চুরি করে এনেছি বলে? রাত্রি কাঁধে মুখ গুছল, দুহাতে গলা জড়িয়ে ধরে ঝাঁঝালো স্বরে বলল, আপনি ভালো না, একদম ভালো না। নিভৃণ হাসল, মাথায় হাত বুলিয়ে বলল, তুমি আমার জন্য কি আমি নিজেও জানি রাত। শুধু এতটুকুই জানি, আংশিক এক বৃষ্টির দিনে সৃষ্টিকর্তার কাছ থেকে উপহার পাওয়া আমার একমাত্র মেঘরানি তুমি। পৃথিবীতে রাত না নামলে সব যেমন অসামঞ্জস্যতায় ছেয়ে যাবে, সূর্যের আলো ঝলসে যাবে সমস্ত জগৎ, তেমনি আমার জীবনে তুমি নামটা, রাতটা না নামলে এই প্রেমিকের হৃদয় ঝলসে যাবে, জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে সব, দগ্ধ হবে প্রেম আর তোমার আমি। কাগজে কাগজে ভর্তি বিছানা। কাবার থেকে পুরাতন ফাইলগুলো ঘেটে অপ্রয়োজনীয় ফাইলগুলো আলাদা করছে নিভৃণ। জমে জমে স্তূপ হয়ে গেছে। বাইরে ঝলমলে মধ্যাহ্ন, ভাদ্র মাসে রৌদ্রছায় খেলা চলছে। এখনের নীল মেঘ আবার বিকেলেই ঘনালি জলধারা নামবে পড়ে। বর্ষার বিদায় নিল আজ অনেকদিন, তবুও যেন তার রেস্টটা রয়ে গেছে। রাত্রি ঘুমাচ্ছে বিছানার মাঝখানটায়। ছুটির দিন, শুক্রবার। দুপুরে খাওয়া দাওয়া হয়নি এখনও। 12টার মধ্যে রান্না শেষ করে ঘুম দিয়েছিল রাত্রি, এখনও ওঠেনি। মাঝে মধ্যে ঝিমুতে দেখে আজকাল। নিষাদ বাসায় বেড়াতে এসছে, 3 দিন হলো। সেও নিজের ঘরেই ঘুম। সকালে টেনে টুনে নাস্তা দিচ্ছিল রাত্রি, তারপর আর হুঁশ নেই। অলস সময়। নিভৃণ কাবার্ড সাফাই করে খালি করলো অনেকটা। 2 বছর আগের ফাইলগুলো জমিয়ে রাখা ছিল, কোনো কাজ নেই, এগুলো ফেলে দিবে। রাত্রি পায়ের কাগজটাই কাগজগুলো অগোছালো দেখে রেখেই শাওয়ার নিতে ঢুকলো সে। বের হলো যখন প্রায় অর্ধশত বা তারও বেশি কাগজ নৌকায় ডুবেছে বিছানা। নিভৃণ তক্তা খেয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এলোমেলো চুলের গোছা একটু পর পর কানে গুজতে গুজতে মনোযোগ সহকারে নৌকার সংখ্যা বৃদ্ধি করতে ব্যস্ত রাত্রি। পরনে একটা সাদা রঙের শাড়ি, ব্লাউজের গাঢ় সবুজ, সত্য ঘুমভাঙা মায়াবী মেঘের শুভ্রতম টুকরো যেন। ব্লাউজটা গোলাপ পাতার সবুজের ছোঁয়া, আস্ত একটা প্রকৃতি কন্যা। কি করছো রাত? রাত্রি মুখ তুলে তাকালো। কপালে চুল ভরে চুলের গোছা একপাশ ঢেকে দিল সঙ্গে সঙ্গে। কাগজ ভাঁজ করা থামিয়ে চুল সরালো সে। নিভৃণে উন্মাদ গা, টাওয়াল দিয়ে ভেজা চুল মুছতে মুছতে শ্যামবর্ণের বলিষ্ঠ দেহের রেশম বুকে আরও একবার প্রেমে পড়ল রাত্রি। চোখ নামিয়ে বলল, আপনি ভালো করে মাথা মুছবেন, ভোর রাতে আপনার জ্বর এসেছিল। নিভৃণ ভুরু কুঁচকে পড়ল, জ্বর এসেছিল কই? জ্বর কি এভাবে দেখা যায় নাকি? আমি ছুঁয়ে দেখেছিলাম, গা গরম ছিল। নিভৃণ টাওয়াল রাখল, আয়নার সামনে যে হাত দিয়ে আলগা পানি ছেড়ে নিল। ফরজ ওয়াক্তে সকালে উঠে দেখে জেগে পর্যন্ত আমাকে না দেখলে হয় না তোমার? ঘুমাও না ঠিকঠাক, এই জন্য শরীর খারাপ করে। পরশুদিন বমি করলে কতবার যেন? 2 বার নাকি 3 বার। রাত্রি খোঁচাটা ধরতে পারল ঠিকই। আরও একটা নৌকায় পাশে রেখে নতুন কাগজ হাতে নিতে নিতে বলল, ধ্যাত, 3:30 একটাই কথা। নিভৃণ শার্ট গায়ে দিল। ফোনে কি যেন করলো, ঘড়ি পড়ল। ভেজে চুল চিরুনি ব্রাশ করলো, পকেটে মানিব্যাগ ঢোকালো, গায়ে পারফিউম দিল। শেষমেশ ড্রয়ার থেকে একটা কাটা দিয়ে গিয়ে রাত্রির খোপায় বেঁধে দিতে বলল, শুধু শুধু টমেটো সস আর কতদিন খেতে দেখি তোমার। রাত্রির তেতে উঠল। ধুরো, জানতো আপনি? পরক্ষণে কি একটা ভেবে হাতের কাগজ রেখে বিছানা ছেড়ে বলল, ওহ না, যাবেন কেন? দুপুরে তো খাননি, চলুন খাবেন। এই ছুটির দিনে এত সেজেগুজে যাচ্ছেন কোথায়? নিভৃণ ছাড়ল ছড়ানো সিটের নৌকার একপাশে জড়ো করে রেখে পড়ল, যাচ্ছি কাজে। তুমি এত নৌকা দিয়ে করবেটা কি রাত? রাত্রি মিনমিন করল। জানি না তো। নিভৃণ হাসল কেবল, কিচ্ছু বলল না। বাকি কাগজগুলো সেভাবেই পড়ে রইল। ফেলার চিন্তা সে কখন চলে গেছে মাথা থেকে। নিষেধকে উঠতে উঠতেই 3:30 বেজে গেছে। এত গাঢ় ঘুম তার। বাসায় ডাকাত পড়ে গেলেও টের পাবে না। উঠে শাওয়ার না নিয়েই ঢুলতে ঢুলতে ডাইনিং টেবিলে চেয়ারে টানল সে। গরম ভাত রাত্রি মাত্র গরম করে এনেছে, ধোয়া উঠছে এখনও। নিভৃণ বসে বসে আছে পাশে। নিষেধ মাথা কাত করে তার কাঁধে রাখল, চোখ বন্ধ করল। রাত্রি ভাত বাড়ছে 3 জনের প্লেটে। মাকে তখন ঘুমানোর আগেই খাইয়ে দিয়েছিল। রুটিন মাফিক খাওয়া দাওয়া তার একটু এদিক ওদিক হলে শরীর খারাপ করে, তাই সময়ের হেরফের করে মানে একটু। মায়ের আরও কদিন যাবৎ পায়েও পানি এসছে,
হাতটা অসুবিধা হয় আর ব্যথা করে যেন। ভাই আরে, স্বপ্নে তিনটা পরীর মতো মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছিল। পরীর মতো না, পরীই মনে হয়, ডানা ছিল না শুধু। একজন আপেলের টুকরো, আরেকজন লাল আঙ্গুর, আরেকজন কি জানি একটা, নাম জানি না। তারপর হঠাৎই ভূমিকম্প হলো। আর ভূমিকম্পটা ঘটালো কে জানিস? এই যে তোর বউ, আমার ভাবি। চোখ খুলে হাতের তজনে সোজা রাত্রির দিকে তাক করে বলল নিশাত। রাত্রি হেসে ফেলল, ভাত বাড়া প্লেটটা সামনে দিয়ে বলল, স্বপ্নের খাবার খেয়ে আপনার পেট ভরবে না ভাইয়া, স্বাদও পাবেন না। তার চেয়ে বরং ভাত খান, কাজে দেবে। নিশাত অসহায় কণ্ঠে বলল, আমি স্বাদ পাচ্ছিলাম ভাবি, অ্যাপেলটা কি যে মিষ্টি, আর আঙুর মুখে দিলেই যেন রসালো শরবত হয়ে যাচ্ছিল। হু বলেছে, স্বপ্নে মানুষ স্বাদ পায় না, সর্বোচ্চ 6%, আর ঘ্রাণ পায় 7%। স্বপ্ন শুধুই একটা দর্শনের জিনিস, বুঝলেন? নিশাত কাপ থেকে মাথা উঠিয়ে ভাতে হাত রাখল, চোখ ছোট ছোট করে বলল, আপনি তো জলজন্ত গুগল ভাবি। খাওয়া দাওয়া হলো তাড়াতাড়ি। নিভ্রাণ বেরিয়ে গেল কাজে, বলে গেল রাত হয়ে যাবে ফিরতে ফিরতে। রাতে সব গুছিয়ে রাখলো। নিষেধ ঘরে গিয়ে আবারও শুয়েছে রবিনার তখনও ঘুম। রান্নাঘরে ভ্যাবসা গরম, চায়ের পানি ফুটছে টকবক করে। চ্যাটিং ফোনে চিকচিক করে আলু কাটছে রাত্রি। উদ্দেশ্য তেলে ভোজা ফ্রেঞ্চ ফ্রাই করা। কপালে ঘাম ছুটে গেছে চুলার আছে। হাতটা কেমন কাঁপছে যেন বারবার। ছুরি দিয়ে কয়েকবার বৃদ্ধাঙ্গুর প্রায় কেটেই ফেলছিল। অদ্ভুত তো, তার তো কখনো এমন হয় না। ঝলমলে রেস্টুরেন্টে বসে অফিসের মিটিং করছিল নিভ্রাণ। সামনে ডিলাররা বসে আছে, গুরুত্বপূর্ণ প্রজেক্ট। ফোনটা সাইলেন্ট করা, কথা বলায় ব্যস্ত সে। ভাবি ভাবি বলে চিল্লাতে চিল্লাতে রুম থেকে বের হলো নিশাত। রোজ এই সময় চা দিয়ে যায় রাত্রি, আজ দিল না কেন? রান্নাঘরে কোনো সারা শব্দ পাচ্ছে না, ডাকছে তবু উত্তর দিচ্ছে না। বুক হঠাৎ করে ধুপ্পুকানি শুরু হলো। অজ্ঞান হয়ে পড়ে আছে রাত্রি। কপালটা ফ্লোরে, চুলগুলো মুখের উপর ঢেকে দিয়েছে। চায়ের পানি শুকিয়ে গেছে, পাতিল পুড়ে যাচ্ছে। ছুরিটা দিয়ে কিছুটা দূরে ছিটকে পড়ে আছে ফ্লোরে। নিশাত চুলাটা নিভালো, দ্রুত ফ্লোরে বসে মাথাটা কোলে তুলে নিল, চুল সরালো। কপালে কোণে ফেটে রক্ত বেরোয় গেছে। এক দুইবার গালে হালকা হালকা করে থাপড় মেরেও রুদ্রকণ্ঠে ডাকলো, ভাবি ভাবি কি হলো, ওঠেন ভাবি। কণ্ঠে ভয়াবহ আতঙ্ক। মেয়েটার মধ্যে তার ভাইজার জান আছে, গলা শুকিয়ে গেছে। খানিকক্ষণ ইতস্ত করে রাত্রিকে কোলে তুলে নিল সে। নিজের ঘরে গিয়ে শুয়ে দিল বিছানায়। চোখে পানি নেই। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে নিভ্রাণের নাম্বারে ডায়াল করতে করতে ডাইনিংয়ে ছুটল। পানি ঢাললো গ্লাসে। ওপাশ থেকে ফোনটা রিসিভ হলো না। বুকের ভেতর হাতুড়ি পেটা হচ্ছে। পানি হাতে ঘরে গেল, মুখে ছিটানো অল্প করে। জ্ঞান ফিরল না, নড়াচড়া নেই একদম। নিভ্রাণকে এবারও পাওয়া গেল না ফোনে। উভয়ন্ত না পেয়ে ডাক্তারকে কল করল সে। বাসায় আসতে বলল। এখান থেকে হাসপাতাল অনেক দূরে, যেতে যেতে কিছু যদি হয়ে যায়। এর চেয়ে তার পরিচিত এক ডাক্তারের বাসার কাছে। তার আসতে বেশি সময় লাগবে না। একটি মনোযোগ দিয়ে লক্ষ্য করতে দেখলো হাতের আঙুলি কেটে গেছে রাত্রির। বৃদ্ধাঙ্গুলের ডগা থেকে অনেক রক্ত নিঃশব্দি টুপটুপ করে রক্তের ফোঁটা সাদা আঁচলে লেগে যাচ্ছে। নিষেধ উদ্ভন্তের মতো হাত ছাড়ল। ফার্স্ট এইড বক্স খুঁজে পড়ে পাশে। হাত কাঁপা কাঁপা হাতে কপালে রক্ত পরিষ্কার করল। হাত ব্যান্ডেজে ফার্স্ট এইড লাগিয়ে দিল। পাশে ফোনটা রেখে লাউড স্পিকারে অন করে কল দিয়েই যাচ্ছে সে। 17তম বার রিসিভ হলো। ওপাশ থেকে নিভ্রাণের চাপা স্বর। আমি মিটিংয়ে নিষাদ। একটু পর নিষাদ কথার মাঝে বলল, ভাবি সেন্সলেস হয়ে গেছে ভাইয়া, রান্নাঘরে। ওপাশ থেকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। শব্দ হলো, তারপর হাঁটার শব্দ, গট গট। নিষেধ একপাশে, এপাশ থেকে বুঝতেই পারলো। নিভ্রাণ ঠান্ডা গলায় বলল, ও মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে নিষাদ, তুই মুখে পানির ছিটা দে। ভাইয়া ছিটিয়েছি ভাইয়া, জ্ঞান ফেরেনি, তুই আয়, ভয় লাগছে। কপাল ফাটা কথাটা এড়িয়ে গেল সে। নিভ্রাণ প্যানিক হয়ে উল্টোপাল্টা গাড়ি চালাবে। শেষমেশ আরেকটা বিপদ হবে। গাড়ি স্টার্ট দেন, ঝনঝনা শব্দ। নিভ্রাণ বলল, ডক্টর কল করছিলি? করেছি, তুই আয়। আসছি। ফোনটা কেটে গেল। নিষেধ আবার পানি ছিটালো। এবার একটু বেশি করে চোখ মুখ ভিজে গেছে পানিতে। পাপড়িগুলো একটু নড়ল, বাম হাতের তর্জনী কাঁপল। মহিলা ডাক্তার মিস নিকিতা রাত্রির পাল চেক করছেন। নিভ্রাণ বসে আছে মাথার কাছে। ব্যান্ড এইড লাগানো, ডান হাতটা তার দুহাতের মুঠোই বন্দি। নিষেধ দাঁড়িয়ে আছে। রবিনা চিন্তাপূর্ণ ভেজা চোখে চেয়ে আছে মেয়েটার মুখের দিকে। মিস নিকিতা কিছুক্ষণ পরীক্ষা করলেন। ডাক্তারের সাথে যা যা করেন তাই করলেন। চোখ দেখলেন, হার্টবিট মাপলেন, প্রেশার মাপলেন। কপালে আগের ব্যান্ডেজ করা হয়েছে, ক্ষত আর গাঢ় না করতে। শেষমেশ বললেন, ওনার তো সব কিছুই নর্মাল,
তাছাড়া আপনারা বললেন 2 দিন আগে বেশ বমি হয়েছিল, আর এভাবে হঠাৎ ফেইন্ট হয়ে যাওয়া, আমার ধারণা মতে উনি খুব সম্ভবত সন্তান সম্ভবা। নিভ্রান দুবার পলক ঝাপটালেন, অনিশ্চিত কণ্ঠে বললেন, সরি। মিস নিকেতা হাসলেন। আমি একেবারে শিওরিটি দিচ্ছি না, তবে লক্ষণগুলো প্রেগন্যান্সির সাথেই মিলে যায়। অভিজ্ঞতা থেকে বলছি, আমার ধারণা ভুলও হতে পারে। আপনি তো ওনার হাজবেন্ড, আপনি আরও ভালো জানবেন। নিভ্রান চুপ থাকলো না কিছুক্ষণ। মুঠে থাকা ঠান্ডা হাতটা দুহাতে ঘষতে ঘষতে বলল, ওর জ্ঞান ফিরবে কখন? ফিরে যাবে 1 ঘন্টার মাঝে। খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখবেন। শরীর দুর্বল, রক্তশূন্যতা আছে। বেদানা খাওয়াবেন বেশি বেশি, আর কাল যে একটা টেস্ট করিয়ে শিওর হয়ে নিয়েন। যদি পজিটিভ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর নেগেটিভ হলেও রিপোর্টে এসে যাবে। নিভ্রান সৌজন্যমূলক হাসি এসে বলল, জি অবশ্যই। উনি চলে গেলেন একটু পর, কিছু ওষুধ লিখে দিয়ে গেলে যাওয়ার আগে। রবিন হাসছেন একটু। সামনে বসা নিভ্রানের চোখে মুখে তখন নেই কোনো অস্পষ্টতা নেই। একধানে রাত্রির চুলে হাত বুলাতেছেন তিনি। বেশ বুঝতে পারছেন পাকনামি খুশির সংবাদ আসবে কালকে। নিশাত ফিরে এলো। নিভ্রান মলিন হেসে বলল, মুখটা শুকিয়ে গেছে, একটু ঠান্ডা পানি লেবুতে চিনি মিশিয়ে এনে দে তো, জ্ঞান ফিরলে খাওয়াবো। নিষেধ এনে দিল। নিভ্রান গ্লাসটা পাশের টেবিলে রেখে রুবিনাকে বলল, আপনি কে শুয়ে পড়ুন আম্মু, পরে শরীর খারাপ করবে। আমি আছি ওর সাথে, চিন্তা করবেন না। রুবিনা গেল জোরাইতে। নিভ্রান তখন চেঞ্জ করেনি, শার্ট প্যান্ট পরে আছে। নিষেধ সোফায় বসে রইল কিছুক্ষণ। এখন একটু শান্তি লাগছে। নিভ্রান এক পলক ভাইয়ের দিকে তাকালো। ক্লান্ত দেখাচ্ছে তাকে। নিষাদকে রেস্ট নিতে বলে আলতো করে রাত্রিকে কোলে তুলে নিল সে। একটু কি তার ভার লাগছে শরীরটা? দুইজনের ভার, নাকি অবচেতন মন অযথায় বেশি বেশি ভেবে বসে আছে? আসলেই কি বেশি? অসম্ভব কিছু তো নয়।